হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ব্রেকিং অ্যান্ড স্পোর্টস, যেখানে আমি ডেইলি বেসিসে ফুটবল এবং ক্রিকেট নিয়ে আপডেটেড ভিডিও বানিয়ে থাকি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। তো ভিডিও কিন্তু আজকে প্রচুর আপডেট রয়েছে। এই ভিডিওতে সিএফএল এর প্রচুর ট্রান্সফার আপডেট রয়েছে, ট্রান্সফার রিউমার রয়েছে, আইএসএল এর এবং ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টর আসবে কিনা সেই সম্পর্কে একটা আপডেট রয়েছে। এছাড়াও মোহনবাগানের 6টা বিদেশি কনফার্ম হয়ে গেছে, সেই সম্পর্কেও কিন্তু একটা আপডেট রয়েছে। তো শুরু করা যাক সিএফএল এর আপডেট দিয়ে। তো তার আগে একটা কথা, কেষ্ট গোপাল ঘোষ আমার সাবস্ক্রাইবার, তিনি ডেলি কমেন্ট করছে যে কেন আমি পুরনো ভিডিও দিচ্ছি, পুরনো আপডেট দিচ্ছি। তো আপনি যে ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে পুরনো ভিডিও কেন দিচ্ছি, আপনি সেই ভিডিওগুলো দেখবেন। 7 থেকে 8 মাসের পুরনো ভিডিওগুলো দেখার সময় বা কমেন্ট করার সময় অবশ্যই দেখে নেবেন ডেটটা কত আছে। তো তারপর অবশ্যই কমেন্ট করবেন। আপনি যে ভিডিওগুলো দেখছেন সেগুলো পুরনো ভিডিও, সব আগের আইএসএল এর আপডেট এবং ট্রান্সফার রিউমার ভিডিওগুলোতে আপনি কমেন্ট করছেন এবং দেখছেন। তো শুরু করা যাক আজকের আপডেট। প্রথমে আছে দিল্লি লিগের একটা আপডেট আছে। দিল্লি লিগের প্রথম ম্যাচেই রেঞ্জার্স এর বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন দিল্লি এফসির হয়ে আনোয়ার আলী। তো এরপর রয়েছে সিএফএল এর আপডেট, বিএসএস এবং সারদান সমিতির প্রচুর আপডেট রয়েছে। সারদান সমিতিরই বেশি আপডেট রয়েছে। সারদান সমিতিতে কিন্তু আরো একটা সই হলো। 22 বছরের লেফট ব্যাক সানাত হুইসিনকে সাইন করালো সারদান সমিতি। মিডফিল্ডার হিসাবে শুভঙ্কর দে সই করলো সারদান সমিতিতে। বিএসএস স্পোর্টিং ক্লাবে সই করলেন মোহামেডানের প্রাক্তন ডিফেন্ডার প্রসেনজিৎ পাল। এরপরে রয়েছে লাজং এফসির ইউথ প্রোডাক্ট সিন সই করলেন সারদান সমিতিতে। জামশেদপুর এফসির গোলকিপার পারভেজ প্যাটেলকে সই করালো সারদান সমিতি। দিব্যেন্দু দুয়ারিকে সই করালো বিএসএস। তো বিএসএস এর ডেলি কিন্তু দুটো একটা আপডেট থাকে এবং সারদান সমিতির ডেলি কিন্তু ট্রান্সফার ডিল থাকে প্রায় 3টে 4টে এবং আজকে প্রায় 5টা ডিল ছিল। তো সারদান সমিতি কিন্তু সিএফএল এর জন্য দারুণ টিম করছে। মোহামেডান স্পোর্টিং কিন্তু অসাধারণ টিম গড়ে ফেলেছে। মোহামেডান এফসি খেলবে, সেখানে এটিকে মোহনবাগানও হয়তো খেলবে, এসসি ইস্ট বেঙ্গলও খেলবে, এরকম একটা আশা করা যায়। কিন্তু সেটা হয়তো অনেকটা লেট হবে, ইস্ট বেঙ্গল নাও খেলতে পারে। তো এটিকে মোহনবাগানের খেলা নিয়েও কিন্তু একটা ডামাডোল তৈরি হয়েছে। তো সেখান থেকে কিন্তু মোহামেডান এসসি এবং সারদান সমিতি, এই দুটো টিম কিন্তু দারুণভাবে গড়ে তোলা হচ্ছে। কারণ মোহামেডান এবং সারদান সমিতি কিন্তু এই দুটো টিমের চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করছে এবং বাকি টিমগুলো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করছে, কিন্তু বড় বাজেটের টিম করছে মোহামেডান এসসি, যেটা বরাবর করে থাকে, এবং সারদান সমিতি এবছর তুলনামূলক অনেক ভালো টিম করছে আগের বছরের থেকে। তো এরপর যে আপডেটটা রয়েছে সেটা হলো 5টা না 6টা কনফার্মেশন হয়ে গেল কিন্তু এটিকে মোহনবাগানের। 6টা কেন বলছি তার কারণ জনি কাউকো, তিরি, হুগো বুমোস এবং কার্ল ম্যাথিউ, এই কটা তো কনফার্মেশন হয়ে গেছে। তো যতদূর সম্ভব রয় কৃষ্ণা কিন্তু যাচ্ছে না। রয় কৃষ্ণা এটিকে মোহনবাগানেই থাকছে, এটিকে মোহনবাগান কিন্তু ছাড়বে না তোকে, এটা হয়তো কনফার্ম বলা যেতেই পারে। এছাড়াও ডেভিড উইলিয়ামসকে যে ছাড়ার কথা হচ্ছিল, ডেভিড উইলিয়ামসের যদি শেষ পর্যন্ত সই না করে চুক্তিতে, তবে ডেভিড উইলিয়ামসের বদলি হিসাবে একজনকে ধরে রেখেছে। তবে আপাতত এখনো ধরে নেওয়া হয়েছে যে ডেভিড উইলিয়ামসই কিন্তু থাকছে এটিকে মোহনবাগানে। তো এটিকে মোহনবাগানের ধরে নাও, এটাই 6টা বিদেশি হতে চলেছে। এই 6টা বিদেশি নিয়ে এবারে আইএসএল খেলবে এটিকে মোহনবাগান। এবার ফার্দার এখানে যদি নতুন কোনো চেঞ্জেস আসে, সেটা হয়তো আসতে পারে ডেভিড উইলিয়ামসের জায়গায়, এবং রয় কৃষ্ণার জায়গায় আসার চান্সটা খুবই কম। তো দেখা যাক এটিকে মোহনবাগান শিবির কি সিদ্ধান্ত নেয়, এখান থেকে আর কাউকে চেঞ্জ করবে কিনা। তো পুরো 6 জনের লিস্টটা আবার দেখে নিই আমরা। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, জনি কাউকো, তিরি, কার্ল ম্যাথিউ, হুগো বুমোস। তো এই হলো কিন্তু 6 জনের লিস্ট। তো
তোমরা সবাই জানো, এবং আমরাও আশাবাদী যে এই 6জন হয়তো এবার আইএসএল এর বাইরে অন্য কোনো প্লেয়ার খেলবে না, এই 6জনই হয়তো কনফার্ম হয়ে যাবে। সেটা হয়তো এটিকে মোহনবাগানের পেজ থেকে খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। তো ইস্ট বেঙ্গল কিন্তু যে একটা গুঞ্জন উঠেছে যে নতুন ইনভেস্টার, তো এই মুহূর্তে নতুন ইনভেস্টারের কথার প্রসঙ্গের আগে আসি। শ্রী সিমেন্টের প্রতিনিধি কিন্তু কোনো মেল পায়নি ইস্ট বেঙ্গলের তরফ থেকে, মানে ইস্ট বেঙ্গল যে প্রেস রিলিজটা করেছে, ক্লাবে যে মিটিংটা ছিল 16 তারিখ, প্রায় 1-1.5 ঘন্টার একটা মিটিং হয়, তারপর তারা ফাইনাল ডিসিশন নেয় কিন্তু ইস্ট বেঙ্গল টার্ম শিটে সাইন করবে না। তো সেই নিয়ে কিন্তু একটা প্রেস রিলিজ জারি করে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সব কর্মসমিতির নাম ছিল এবং কল্যাণ মজুমদারের সাইন ছিল। সেই রকম কোনো যে সাইন করবে না এইরকম কোনো মেল, এরকম কোনো আপডেট কিন্তু শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ পায়নি। এরকমই টেলিগ্রাফকে দেয়া একটা ইন্টারভিউতে শ্রী সিমেন্টের প্রতিনিধি সেটা কিন্তু জানিয়েছে। তারা আরো জানিয়েছে যে এরকম যদি কিছু পায় তাহলে তারা অবশ্যই স্পোর্টিং রাইটস ইস্ট বেঙ্গলে ফিরিয়ে দেবে, কিন্তু তার জন্য আগের বছর যে খরচাটা হয়েছিল শ্রী সিমেন্টের সেই 55 কোটি টাকা সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকেই দিতে হবে শ্রী সিমেন্টকে, তারপরে কিন্তু স্পোর্টিং রাইটস হস্তান্তর করবে, এই কথা কিন্তু জানিয়ে দিয়েছে শ্রী সিমেন্টের ওই প্রতিনিধি। তারা বলেছে যে ক্লাবের সাথে আমরা যদি ক্লাব না চায় তাহলে সম্পর্ক রাখবো না, কিন্তু স্পোর্টিং রাইটসের জন্য তখনই ফেরাবো যখন তারা আমাদের সেই 55 কোটি টাকা দিয়ে দেবে। তো ইস্ট বেঙ্গল ক্লাবের কিন্তু এই 55 যদি ইনভেস্টার না থাকে, তো এখনো যদি ইনভেস্টারের সাথে চুক্তিতে সাইন করে, তো সব প্লেয়ার কিন্তু সবকটা বিদেশি কিন্তু চুক্তি থেকে সরে গেছে। এছাড়াও যে দেশীয় প্লেয়ার ছিল তারাও চুক্তি থেকে সরে গেছে, এবং অনেকে সবাই আস্তে আস্তে অন্যান্য দলে সাইন করেছে। দেবজিৎ মজুমদার থেকে ভরসাযোগ্য যারা ছিল সবাই কিন্তু অন্যান্য দলে সাইন করেছে। তো এখন সাইন করে কি টিম করবে, সেই আগের বছরের মতো টিম হবে, হয়তো বিদেশিগুলো কিছু ভালো পেতে পারে, কিন্তু দেশীয় প্লেয়ার কিন্তু আইএসএল এর জন্য সব সাইন হয়ে গেছে, আই লিগের জন্য সাইন হয়ে গেছে, এবং সিএফএল ও কিন্তু মহামেডান স্পোর্টিং সারদান সমিতি বিএসএস কিন্তু ভালো ভালো সাইনিং করাচ্ছে। তো সেখান থেকে কিন্তু আর কোনো ভালো প্লেয়ার ইস্ট বেঙ্গল পাবে বলে মনে হয় না। হয়তো গুটি কয়েক প্লেয়ার রয়েছে, তারাও খুব সম্ভবত ইতিমধ্যে সিএফএল, আই লিগ বা আইএসএল এর কোনো টিমে যোগদান করে ফেলবে। পেতে পারে কিছু বিদেশি ভালো প্লেয়ার, যাদের দিয়ে কিন্তু শুধু সাপোর্টিং প্লেয়ার না পেলে, আগের বছর কিন্তু পিলকিংটন, জ্যাক্স মেগোমা, স্টেইনম্যান, এগুলো কিন্তু বড় বড় নাম ছিল, কিন্তু ক্লিক করেছে একাব্রাইট, যে মাঝমাঠ থেকে বল তৈরি করে নিজে গোল করার ক্ষমতা রাখে। কিন্তু পিলকিংটন কিন্তু বা স্টেইনম্যান বা মাগোমা, এদের একটা সাপোর্টিং প্লেয়ার দরকার। এদের প্লেইংটা এমন যে একটা সাপোর্টিং প্লেয়ার পেলে কিন্তু এরা ক্লিক করবে, কিন্তু সেই সাপোর্টিং প্লেয়ারটা পায়নি। তার জন্য পিলকিংটনকে কিন্তু অনেকটা পিছিয়ে এসে স্টেইনম্যানের সাথে খেলতে হয়েছে, স্টেইনম্যানের সাথে খেলে বল তৈরি করে তারপর কিন্তু গোলের সুযোগ তৈরি করতে হয়েছে। তো সেখান থেকে কিন্তু বলা যায় যে দেশীয় প্লেয়ার যদি ভালো না পায় তাহলে কিন্তু কখনোই ইস্ট বেঙ্গল ভালো ফলাফল করতে পারবে না। তোমরা দেখেছো এটিকে মোহনবাগানের স্কোয়াড, মুম্বাই সিটি এফসির স্কোয়াড, হায়দ্রাবাদ এফসির স্কোয়াড, এগুলো কিন্তু দেশীয় প্লেয়ারদের ওপর ভরসা করেই গড়ে উঠেছে, কারণ দেশীয় প্লেয়াররা এত ভালো ভূমিকা। হায়দ্রাবাদ এফসি, লিস্টন কোলাসো, হরিচরণ নার্জারি, আশিস রায়, এই যে প্লেয়ারগুলো রয়েছে, চিংলান সানা, এই যে প্লেয়ারগুলো রয়েছে, এই প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ এফসি যে বিদেশি স্কোয়াড তাদের পাশে সমান তালে কিন্তু লড়াই করেছে, এবং এটিকে মোহনবাগানের মতো টিম, মুম্বাই সিটি এফসির মতো টিমকে কিন্তু টক্কর দিয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড, আশুতোষ মেহতা থেকে শুরু করে আরো যে প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে, যার জন্য কিন্তু আজ নর্থ ইস্ট ইউনাইটেডও এত ভালো পারফর্ম করেছে। এটিকে মোহনবাগান, মুম্বাই সিটি এফসির মতো বড় বড় নাম টিমগুলোর বিরুদ্ধে ভালো লড়াই করেছে। এফসি গোয়ার স্কোয়াডটাও কিন্তু দেশীয় স্কোয়াড, যতই তুমি বলো যে সেখানে বড় বড় নামের বিদেশিরা ছিল, তারপরেও কিন্তু বলবো দেশীয় প্লেয়ারদের ভূমিকা অসাধারণ। মুম্বাই সিটি এফসির বিপিন সিংকে ধরো কিভাবে প্লেয়ারটা ঘুরে দাঁড়িয়েছে, কিভাবে প্লেয়ারটা পারফরমেন্স করেছে। তার যদি দেশীয় প্লেয়ার ভালো না পায়, সেখান থেকে ইস্ট বেঙ্গল কি করবে
বিদেশি প্লেয়ার ভালো হয়নি, আগের বার তো বিদেশি প্লেয়ার যথেষ্ট ভালো এনেছিল কিন্তু ক্লিক করেনি। তো সেখান থেকে কোচেরও কিছু করার থাকে না, আলটিমেট যদি প্লেয়াররা সেই লেভেলের আইএসএল এর মানের না হয়। তো সেখান থেকে নতুন ইনভেস্টরের গুঞ্জন কেন উঠে আসছে? কারণ নতুন ইনভেস্টরের গুঞ্জন উঠে আসছে কারণ ইস্ট বেঙ্গল কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছে টার্ম শিটে সাইন তারা করবে না। তো ইস্ট বেঙ্গল যদি টার্ম শিটে এখন সাইন না করে, তো এই মুহূর্তে টার্ম শিটে সাইন করেও কোনো মানে ভালো টিম তারা করতে পারবে না। সেখান থেকে হয়তো ইস্ট বেঙ্গল কর্তারা এমন কোনো নতুন ইনভেস্টর পেয়েছে যার জন্য তারা সেই আগ্রহটা পেয়েছে যে টার্ম শিটে সাইন না করার একটা স্ট্রেংথ পেয়েছে। তো এটা কিন্তু আপাতত মার্কেটে রিউমার হিসাবেই নাও, কারণ এখনো কিছু বলা যাচ্ছে না, সই হলেও হতে পারে, সই হওয়ার চান্স কিন্তু এখনো আছে, এখনো নেগোসিয়েশন হতে পারে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করে। তাছাড়া কোনো রাস্তা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো আর বাকিটা পড়ে থাকলো ইস্ট বেঙ্গল কর্মকর্তা এবং শ্রী সিমেন্ট, কাউকে একদিক থেকে নরম হতে হবে, কিন্তু কেউ তো প্রায় এতদিন যদি সাইন হওয়ার হতো এতদিনে হয়ে যেত, কিন্তু এতদিন যখন হয়নি, মেবি নাও হতে পারে আবার হতেও পারে, কিছু বোঝা যাচ্ছে না, কারণ এরা একবার হচ্ছে সাইন করবে, একবার সাইন করবে না। তো বলা যাচ্ছে না কিছু কি হবে। তো কার মাথায় কি চলছে, কর্মকর্তাদের মাথায় কি চলছে, শ্রী সিমেন্টের মাথায় কি চলছে, কিছুই বলা যায় না। কিন্তু এই বকেয়া না দিয়ে যদি ইস্ট বেঙ্গল দাবি করে যে স্পোর্টিং রাইটস ফেরাতে হবে, তার জন্য কিন্তু শ্রী সিমেন্টের কর্তারা উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে, মানে হয়তো আদালতে যেতে পারে, এরকম কোনো সিদ্ধান্ত হয়তো শ্রী সিমেন্ট নিতে পারে। সেটা কিন্তু আগে থেকে শ্রী সিমেন্ট জানিয়ে দিয়েছে। তো দেখা যাক ফার্দার যে আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিয়ে তোমাদের মতামত।